ইজ Oppo A16 এবং শুধুমাত্র 13,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটার ক্রেজি প্রিমিয়াম লুকসের জন্য এই মুহূর্তে মার্কেটে এটা নিয়ে প্রচুর পরিমাণ হাইপ। অ্যান্ড অনেস্টলি আই ডোন্ট ইভেন ব্লেম দ্য পিপল, কজ একদমই এন্ট্রি লেভেল একটা প্রাইস পয়েন্টে এই ফোনটার লুকস অ্যাকচুয়ালি অনেক সুন্দর। তো আজকে আমরা বেসিক্যালি এটাই বোঝার চেষ্টা করবো যে এই ফোনটা কি জাস্ট বাইরের থেকে দেখতে সুন্দর নাকি আসলে একটা ওভারঅল ভালো ফোন। এটা সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। ফার্স্ট অফ অল ডিভাইসটির ইন হ্যান্ড ফিলের কথায় আসলে এটা বলতেই হয় যে সম্পূর্ণ 190 গ্রাম ওয়েটটাই পারফেক্টলি ভাবে ডিস্ট্রিবিউট করা রয়েছে এই সম্পূর্ণ ফোনের মধ্যেই, এবং ফোনটা ভালো পরিমাণ লম্বা, সো হাতে ধরতেও খুব একটা আনকমফোর্টেবল লাগে না। মুভিং অন, এই অসাধারণ রিয়ার সাইডটিতে থাকছে একটা ক্যামেরা হাউজিং এবং এই কর্নারে একটা ক্লিন ওপোর লোগো থাকছে। কোনো আননেসেসারি টেক্সটের দেখা পাই না রিয়ার সাইডে, যেটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। তাছাড়া রিয়ার সাইডটি দেখে একদম গ্লাসের মতো লাগলেও এটা তৈরি প্লাস্টিক দ্বারা, এবং কমপ্লিটলি শাইনি একটা লুক না দিয়ে তারা এখানে একটা ফ্রস্টেড গ্লাস টাইপের ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে, যেটা আমি খুবই পছন্দ করি। খুব ইজিলি স্ক্র্যাচ পড়বে তা বলে আমার মনে হয় না, বাট স্টিল আমি বলবো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আপনারা বক্সে প্রোভাইডেড এই ক্লিয়ার কেসটি ইউজ করতে পারেন। ফোনটার জন্য টোটাল 3টা কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল, যেগুলো হচ্ছে পার্ল ব্লু, স্পেস সিলভার এবং ক্রিস্টাল ব্ল্যাক। ও অ্যান্ড বাই দ্য ওয়ে, শাউট আউট টু মাহিমুর রহমান, কংগ্রাচুলেশনস অন উইনিং দিস শাউট আউট ফ্রম দ্য রিসেন্ট কমিউনিটি পোস্ট। আর আমি কিন্তু আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবের মধ্যে এরকম ছোটখাটো কিছু কম্পিটিশনস প্রায় করে থাকি, সো নেক্সট টাইম যদি আপনারাও এরকম ভিডিওতে শাউট আউট পেতে চান তাহলে এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার কমিউনিটি ট্যাবে অ্যাক্টিভ থাকবেন। ফোনের লেফট সাইডে খুঁজে পাবেন সিম কার্ড ট্রে এবং তার ঠিক নিচেই ভলিউম রকার্স। আর বলে রাখা ভালো, এখানে একটা ট্রিপল স্লটের সিম কার্ড ট্রে দেওয়া রয়েছে, যার মানে আপনারা একই সাথে 2টা সিম কার্ড এবং একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। রাইট সাইডে গেলে পাবেন একটা পাওয়ার বাটন উইচ ডাবলস আপ অ্যাজ এ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তাছাড়া টপ সাইডটা একদমই ক্লিন। আর নিচের দিকে গেলে খুঁজে পাবেন বটম ফায়ারিং স্পিকার গ্রিলস, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং দ্য স্টার অফ দ্য শো টাইপ সি চার্জিং পোর্ট। আর অনেস্টলি দেখে ভালোই লাগলো যে আস্তে আস্তে সব বাজেট ফোনসগুলো টাইপ সি তে শিফট করছে। ফ্রন্ট সাইডে যাওয়ার আগে চলেন আমরা একটু দেখে আসি এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আইডির একটা স্পিড টেস্ট। তো যা দেখতেই পারছেন, ফিঙ্গারপ্রিন্টটি একদমই লাইটনিং ফাস্ট এন্ড স্পেশালি ফর দিস বাজেট। আর স্ক্যানারটা এমনিতে খুবই রিলায়েবল লাগলো। আর এই সেম কথাটাও আমি আমার আনবক্সিং ভিডিওতে বলেছিলাম, এন্ড দিস স্ক্যানার ইজ অ্যাকচুয়ালি ক্রেজি গুড। ফেস আইডিটাও খুব অ্যাকুরেটলি কাজ করছিল এবং আনলকিং স্পিড নিয়েও আমি যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট। লো লাইটে গিয়েও খুব একটা স্ট্রাগল করে নাই। ফাইনালি ফ্রন্ট সাইডে গেলে খুঁজে পাবেন একটা 6.52 ইঞ্চের আইপিএস প্যানেল, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। তো বুঝতেই পারছেন যে এখানে একটা 720p ডিসপ্লে দেওয়া রয়েছে, which is not a surprise at all. এমনিতে ডিসপ্লেটা যথেষ্ট পরিমাণ ভাইব্রেন্ট ছিল, কিন্তু শার্পনেসের কিছুটা ঘাটতি লক্ষ্য করেছি আমি, যেহেতু এটার পিক্সেল ডেনসিটি শুধুমাত্র 269 ppi। যদিও আমার চোখে পড়েছে বলেই যে কোনো এভারেজ স্মার্টফোন ইউজারের চোখেও এই শার্পনেসের ঘাটতিটা পড়বে এমন কিন্তু কোনো কথা নেই। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, যা হচ্ছে সম্পূর্ণ ডিভাইসটার মধ্যে কেমন জানি একটা এক্সট্রা শার্পেনিং টাইপ অফ এফেক্ট চলছে। যেমন স্ক্রিনে এই মুহূর্তে যে 2টা ফোন দেখতে পাচ্ছেন, এই 2টা ফোনই কিন্তু ওপ্পোর, এবং এই 2টা ফোনেরই ডিসপ্লের সাইজ, রেজলিউশন, পিক্সেল ডেনসিটি এক্স্যাক্টলি সেম টু সেম। তো সেম ভিডিওটাই যখন এই 2টা ফোনেই একসাথে প্লে করা হবে, খেয়াল করবেন যে A61-এ কিছু একটা এক্সট্রা শার্পেনিং লক্ষ্য করা যায়। যদিও এটা ক্যামেরায় খুব একটা ভালো মতো না বোঝা গেলেও রিয়েল লাইফ এটা আরেকটু ভালো মতো চোখে পড়ে। আর এটার কারণে আই ফিল ভিডিওটা একটু ফ্ল্যাট টাইপের হয়ে যায়, মানে ডেপথটা হারায় ফেলে ভিডিওর মধ্যে। এমনিতে অন্যান্য কাজের সময় এই জিনিসটা খুব একটা চোখে পড়ে নাই আমার, জাস্ট ইউটিউব ভিডিওস দেখার সময় এই জিনিসটা একটু আমার চোখে লাগলো, বাট দ্যাটস ভেরি মাচ ইট। আর তাছাড়া ফোনটায় স্ক্রোলিং অ্যান্ড সোয়াইপিং খুবই স্মুথ ছিল, আর ডিসপ্লেটা খুবই রেসপন্সিভ। তাছাড়া ফোনের চিনটা বাদে বাকি সব দিক থেকে ডিসপ্লের বেজেলস গুলো খুবই মিনিমাল ছিল। যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে ডিসপ্লেটার টেম্পারেচার আমার কাছে একটু বেশি ওয়ার্ম টাইপের লাগলো, সো আমি রেকমেন্ড করবো ডিসপ্লে সেটিংস থেকে টেম্পারেচারটাকে একটু কুলের দিকে নিয়ে আসবেন, তাহলে একদম অ্যাকিউরেট একটা হোয়াইট ব্যালেন্স পাবেন। ডিসপ্লের ঠিক উপরেই থাকছে একটা ওয়াটার ড্রপ নচ, যার ভিতরে দেওয়া রয়েছে একটা 8 মেগাপিক্সেল f2.0 ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ক্যামেরাটা অ্যাকচুয়ালি আমার এক্সপেকটেশনের থেকে বেটার পারফর্ম করেছিল, এন্ড স্পেশালি সফটওয়্যার অপটিমাইজেশনের দিক থেকে ডেফিনেটলি ওপো একটা ভালো কাজ করছে। পোর্ট্রেট মোডের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লারটা আমার কাছে ভালোই লেগেছে, বাট এজ ডিটেকশন আর একটু বেটার হতে পারতো। তাছাড়া যদি একটু মোটামুটি ভালো লাইটিং কন্ডিশনসে ছবি তুলেন তাহলে খুবই এক্সিলেন্ট রেজাল্টস পাবেন। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, যা হচ্ছে একদমই ওভার এক্সপোজড সিচুয়েশনস গুলোর মধ্যে ফোনটা খুব একটা ভালো মতো জিনিসটাকে হ্যান্ডেল করতে পারছিল না। কিন্তু প্রবলেমের কথা বলতে গেলে এছাড়া আমি আর তেমন কিছুই পাই নাই। ওভারঅল বলতে গেলে কেউ অ্যাটলিস্ট ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। সেলফি ক্যামেরা দ্বারা ভিডিওর কথায় আসলে ম্যাক্সিমাম 1080p 30 fps এর সাপোর্ট থাকছে, এবং ভিডিওর ক্ষেত্রে শার্পনেস, ডিটেলস, ডাইনামিক রেঞ্জ যাই বলেন মোটামুটি ভালোই ছিল। কামিং ব্যাক টু দ্য রিয়ার সাইড, এই রেক্ট্যাঙ্গুলার হাউজিংটার ভিতর খুঁজে পাবেন 3টা ক্যামেরা এবং একটা ফ্ল্যাশ লাইট। এর মধ্যে থেকে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটা আছে একটা ওয়াইড লেন্স, যার অ্যাপারচার 2.2, এবং সাথে আছে একটা 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটা 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো ইনডোরস, আউটডোরস সব ধরনের এনভায়রনমেন্টের মধ্যেই আমি থরলি টেস্ট করে দেখেছি এটার ক্যামেরাকে, এন্ড ফোনটার প্রাইস বিবেচনা করে
মোস্ট অফ দ্য টাইম আমি খুবই ভালো রেজাল্টস পাচ্ছিলাম। স্পেশালি আউটডোরসে গিয়ে ফোনটা অসাধারণ পারফর্ম করেছে। ছবিগুলোতে ডিটেলসের অভাব পাই নাই। পোর্ট্রেটের ক্ষেত্রে এজ ডিটেকশনটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল, ব্লাডটাও আমার কাছে ন্যাচারাল লেগেছে। এমনিতে স্কিন টোনস গুলো ভালোই ছিল এন্ড আনলাইক দ্য ফ্রন্ট ক্যামেরা, রিয়ার ক্যামেরাটায় ওভার এক্সপোজড সিচুয়েশন গুলোতে অটো এইচডিআর অন করে খুব সুন্দর একটা ইমেজ আউটপুট করতে পেরেছিল এই ক্যামেরাটা। তাছাড়া 2x জুম করার পরও ছবিগুলো ভালোই ইউজেবল ছিল এবং খুবই শার্প ছিল, উইচ ইজ এ গ্রেট থিং। আর অবাক হলাম দেখে যে রিয়ার ক্যামেরার জন্য একটা নাইট মোডও দেওয়া রয়েছে, যদিও খুব একটা যে উপকার হয় এটা দিয়ে তা কিন্তু না। যেমনটা স্ক্রিনে দেখতেই পারছেন, সেম দুইটা ছবি, জাস্ট একটা নাইট মোড অন আর একটা নাইট মোড অফ। নাইট মোডটা দিয়ে আপনারা জাস্ট কিছুটা শার্পনেস ফিরিয়ে আনতে পারবেন আর কন্ট্রাস্ট একটু বুস্ট হয়ে যায়। দ্যাটস প্রিটি মাচ ইট। যাই হোক, মোর সেকশনে গেলে খুঁজে পাবেন ম্যাক্রো মোড, আর আপনারা এখান থেকেই ফোনের ম্যাক্রো লেন্সটা ব্যবহার করতে পারবেন। 2 মেগাপিক্সেল একটা সেন্সর হওয়ার কারণে শার্পনেস একটু কম হওয়াই স্বাভাবিক, কিন্তু মোটামুটি ভালোই কাছের থেকে ছবি তুলতে পারবেন এটা দিয়ে, আর ছবিগুলো অ্যাকচুয়ালি কাইন্ড অফ ইউজেবল। রিয়ার ক্যামেরাটায় ম্যাক্সিমাম 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যদিও 60fps টা কেন দিল না তা আমি ঠিক বুঝলাম না, বাট ভিডিও কোয়ালিটি খুবই ভালো, কিন্তু জাইরো ইআইএস টা থাকছে না। বাই দ্য ওয়ে, আমরা ভিডিওর অলমোস্ট শেষ পর্যায়ে রয়েছি। আপ টু দিস পয়েন্ট যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ মেক শিওর টু ড্রপ আ লাইক, কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে ইউটিউব এই ভিডিওটাকে আরো অনেকজনের কাছেই পৌঁছে দেবে। মুভিং অন টু দ্য পারফরমেন্স সেক্টর, এখানে প্রসেসর হিসেবে দেওয়া রয়েছে MediaTek Helio G35, CPU ক্লক হচ্ছে 2.3 GHz এবং GPU হিসেবে দেওয়া রয়েছে PowerVR GE8320। এই ফোনটা কোনো দিক থেকেই পারফরমেন্স সেন্ট্রিক কিংবা গেমিং ফোন না, সো গেমস যদি খেলতে চান তাহলে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স আপনারা এক্সপেক্ট করেন না। জাস্ট ফর টাইম পাস একদম ক্যাজুয়াল গেমস গুলো খেলতে পারেন, কিন্তু আরেকটু হেভি গেমস গুলো যেরকম PUBG কিংবা Asphalt 9, এই ক্ষেত্রে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স আপনারা পাবেন না। আমি Asphalt 9 একদমই লোয়েস্ট সেটিংসে খেলার চেষ্টা করেছিলাম, যদিও কিছুক্ষণ পরপরই হুটহাট ল্যাগ দিচ্ছিল, বাট মোটামুটি প্লেয়েবল একটা এক্সপিরিয়েন্স। এমনিতে এভরিডে টাস্ক গুলো কিংবা এমনিতে টুকিটাকি মাল্টিটাস্কিং খুব ইজিলি করে ফেলতে পারবেন এই ফোনটায় থাকা Helio G35 এর কারণে। ফোনটি টোটাল 3টা র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টস অ্যাভেলেবল, যেগুলো হচ্ছে 3GB 32GB, 4GB 64GB এবং 4GB 256GB, মানে 64 থেকে ডাইরেক্ট 256 তে চলে আসছে। যদিও এই 256GB ভ্যারিয়েন্টটা বাংলাদেশে অফিসিয়ালি আসে নাই, আর আসলেও আমি রেকমেন্ড করতাম না, কিন্তু আমার কাছে এটার বেস ভ্যারিয়েন্ট 3GB 32GB ছিল, হুইচ ইজ এনাফ ফর মোস্ট পিপল। আর বাজেট হিসাব করে আমি কখনো আপনাদেরকে বলবো না যে আপনারা 15,000 টাকা দিয়ে 464GBটা নেন, কজ এট দ্যাট পয়েন্ট এটাকে খুব একটা ভ্যালু ফর মানি হিসাবে ধরা যাচ্ছে না। কিন্তু 332GB ভ্যারিয়েন্টের মধ্যে আমি হুটহাট কিছু স্টার্টারিং লক্ষ্য করেছি, মানে খুব মেজর কিছু না, বাট হঠাৎ করে হালকা একটু স্টার্টারিং করছিল অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমগুলোর সময়। ইন জেনারেল কেমন একটু জানি, মানে একটু কি বলবো, বোঝাই যাচ্ছিল যে র্যামটা খুব একটা ভালো মতো অপটিমাইজড না আর কি। তো আমি বলবো নিলে 332GBটাই নেন, আর জাস্ট একটু র্যামের ব্যাপারটা একটু মাথায় রাখবেন। লাইট টু মডারেট ইউসেজে ইজিলি 1.5 দিন পার করে দিতে পারবেন, আর যদি মোটামুটি হেভি ইউসেজ করেন যার মধ্যে গেমিংও ইনক্লুডেড কম বেশি থাকবে, তাহলে মোটামুটি 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, হুইচ ইজ ডেফিনেটলি নট ব্যাড। বক্সে থাকছে শুধুমাত্র 10 ওয়াটের একটা চার্জার, যদিও মিনিমাম 15 ওয়াট দেওয়া জরুরি ছিল, যেমনটা আমি আমার আনবক্সিং ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম। বাট এই 10 ওয়াটের চার্জারটা দিয়েই ফোনটাকে 0 to 100 চার্জ করতে অ্যাবাউট 2.5 ঘন্টার মতো টাইম লাগবে, আর যদি শুরু করেন 20-25% থেকে ফর এক্সাম্পল, তাহলে ইজিলি 2 ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যাবে, হুইচ ইজ ডেফিনেটলি নট ব্যাড ফর আ 10 ওয়াট চার্জার। আর এই ছিল Oppo A16 এর ব্যাপারে আমার সমস্ত মতামত। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটার আনবক্সিং ভিডিওটা দেখার জন্য এখানে ক্লিক করতে পারেন। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।